আপনি যদি আজ নিজেকে একজন বাঙালি বলে পরিচয় দেন, তাহলে এর পশ্চাতে অনেকগুলি প্রশ্ন থাকে। যেমন, আপনার পূর্বপুরুষ কে ছিলেন? আপনি কি একজন আর্য বংশধর, নাকি একজন দ্রাবিড়, নাকি আপনার শরীরে বইছে হাজার হাজার বছর আগে বাংলার জঙ্গল, নদী আর পাহাড়ে বসবাস করা কোনো এক অজানা জনগোষ্ঠীর রক্ত? অথবা এও কি সম্ভব যে এই সব কিছুই সত্য? আজ আমরা যাদের বাঙালি বলে চিনি, তারা কি সত্যিই একটি জাতি, কিংবা একক জাতি, নাকি হাজার হাজার বছরের সংমিশ্রণে গড়ে ওঠা এক বিস্ময়কর মানব গোষ্ঠী? দীর্ঘদিন ধরে এই ধারণা প্রচলিত যে আর্যরা ভারতে এসে সভ্যতা গড়ে তুলেছিল এবং পূর্ব ভারতের মানুষও তাদেরই বংশধর। কিন্তু গত 100 বছরের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, ভাষাতাত্ত্বিক গবেষণা এবং আধুনিক জিনগত বিশ্লেষণ আমাদের সামনে ভিন্ন চিত্র তুলে ধরে। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আমরা জানি বাঙালির ইতিহাস কোনো একটি জাতির ইতিহাস নয়, এটি বহু জনগোষ্ঠীর সহাবস্থান, সংঘাত, বিবাহ, সংস্কৃতির আদান প্রদান এবং ভাষাগত বিবর্তনের এক দীর্ঘ কাহিনী। এই কাহিনীতে আছে অরণ্যের শিকারী, নদীর জেলে, প্রথম কৃষক, পাহাড়ি জনগোষ্ঠী, উত্তর পশ্চিম থেকে আগত ভাষা বাহক এবং অসংখ্য অজানা মানুষের পদচিহ্ন। তাহলে প্রশ্ন হলো, বাংলার প্রথম মানুষ কারা ছিল? কেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই ভূখণ্ডে এসে বসতি স্থাপন করলো? আর কিভাবে এই দীর্ঘ যাত্রার শেষে জন্ম নিল পৃথিবীর অন্যতম বৃহৎ ভাষাভিত্তিক জাতি বাঙালি? আজকের পর্বে আমরা সেই ইতিহাসের একেবারে শুরুতে ফিরে যাব। ভিডিওটা স্কিপ না করে সবটা ভিডিও দেখবেন, আর বাঙালি হলে অবশ্যই ভিডিওটা দেখতেই হবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেন বঙ্গভূমি মানব বসতির জন্য আদর্শ ছিল? ইতিহাসের প্রতিটি মহান সভ্যতার পেছনে একটি গুরুত্বপূর্ণ শক্তি কাজ করেছে, আর সেটি হলো ভূগোল। মিশরের সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল। মেসোপটেমিয়ার সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী উপত্যকায় গড়ে উঠেছিল। তেমনি সিন্ধু সভ্যতা সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তাহলে বাংলার ইতিহাস কিভাবে গড়ে উঠেছিল? তার প্রাণও লুকিয়ে আছে নদীর মধ্যেই। ঐতিহাসিক বঙ্গভূমি বলতে আমাদের সাধারণত গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী ব্যবস্থার বিশাল বদ্বীপ অঞ্চলকে বুঝিয়েছেন। বর্তমান বাংলাদেশের অধিকাংশ অঞ্চল, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, ত্রিপুরার বৃহত্তর অঞ্চল, আসামের বরাক উপত্যকা এবং সংলগ্ন কিছু এলাকা এই বৃহৎ ভূখণ্ডের অন্তর্ভুক্ত। এই অঞ্চলের উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালার পাদদেশ, পূর্বে আরাকান ও পার্বত্য অঞ্চল, পশ্চিমে ছোটনাগপুর মালভূমি এবং দক্ষিণে বঙ্গোপসাগর। প্রকৃতির এই অনন্য বিন্যাস বঙ্গভূমিকে শুধু সুন্দরী করেনি, বরং হাজার হাজার বছর ধরে মানব জীবনের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি করেছে। প্রতি বর্ষায় হিমালয় থেকে নেমে আসা নদীগুলি বিপুল পরিমাণ পলি বহন করে এই অঞ্চলে জমা করত। এই পলি তৈরি করেছে পৃথিবীর অন্যতম উর্বর কৃষিভূমি। উর্বর মাটি মানে বেশি খাদ্য, বেশি খাদ্য মানে বেশি মানুষ, আর বেশি মানুষ মানেই নতুন বসতি, নতুন সমাজ এবং একসময় নতুন সভ্যতা। কিন্তু শুধু কৃষিই নয়, নদীগুলি ছিল প্রাচীন বাংলার মহাসড়ক। যখন পৃথিবীর বহু অঞ্চলে মানুষ ঘন জঙ্গল পেরিয়ে চলাচল করত, তখন বাংলার মানুষ নৌকায় চড়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেত। এই নদী তাদের দিয়েছে মাছ,
দিয়েছে পানীয় জল, দিয়েছে বাণিজ্য পথ, নদী দিয়েছে বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। এই কারণে ইতিহাসবিদরা বলেন বাংলা কোনো বিচ্ছিন্ন ভূখণ্ড ছিল না, বরং এটি ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ মানব সংযোগ স্থল। উত্তর ভারত থেকে যেমন মানুষ এসছে, তেমনি এসছে উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল থেকে, আবার দক্ষিণ ও মধ্য ভারত থেকেও বহু জনগোষ্ঠী এখানে এসে বসতি গড়ে তুলেছে। এই ভৌগোলিক অবস্থানই পরবর্তীকালে বাঙালি জাতির বৈচিত্র্যের মূল ভিত্তি হয়ে ওঠে। বাংলার প্রথম মানুষ কারা ছিলেন? প্রশ্ন জাগে যে বাংলার প্রথম মানুষ কারা ছিলেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলার প্রথম মানুষ কারা ছিলেন? দুঃখের বিষয় হলো এই প্রশ্নের উত্তর সরাসরি পাওয়া যায় না। অনেক প্রাচীন বই আমাদের এই উত্তর দিতে পারে না, কারণ যখন প্রথম মানুষ এই অঞ্চলে বসতি স্থাপন করে তখন কোনো লিখিত ইতিহাস ছিল না। তাই ইতিহাসবিদদের নির্ভর করতে হয়েছে প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, ভাষাতত্ত্ব এবং সাম্প্রতিক জিনগত গবেষণার উপর। পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ডের সংলগ্ন অঞ্চল এবং বাংলাদেশের বিভিন্ন স্থানের প্রস্তর যুগের অসংখ্য পাথরের হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। এই হাতিয়ারগুলি প্রমাণ করে যে বহু হাজার বছর আগে মানুষ এই অঞ্চলে বিচরণ করত। তারা তখন কৃষক ছিল না, রাজা ছিল না, রাষ্ট্রও ছিল না। তারা ছিল শিকারী এবং খাদ্য সংগ্রাহক। জঙ্গলে পশু শিকার করত, নদীতে মাছ ধরত, বন থেকে ফল, কন্দমূল এবং মধু সংগ্রহ করত। ধীরে ধীরে তারা নদীর তীরে ছোট ছোট স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করে। এই পরিবর্তনই মানব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়, কারণ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতিতে রূপান্তরই পরবর্তীকালে কৃষি, গ্রাম, সমাজ এবং রাষ্ট্রের জন্ম দেয়। এবার আসছি নেগ্রিটো তত্ত্ব, ইতিহাস না বিতর্ক। বাঙালি জাতির উৎপত্তি নিয়ে আলোচনা করতে গেলে একটি নাম বারবার উঠে আসে, সেটি হচ্ছে নেগ্রিটো। একসময় কিছু ইউরোপীয় নৃতত্ত্ববিদ মনে করতেন ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম আদিবাসীদের মধ্যে নেগ্রিটো বৈশিষ্ট্যের মানুষ ছিল এবং তাদের একটি ক্ষুদ্র অংশ বঙ্গভূমিতেও বাস করত। তাদের এই ধারণা মূলত শারীরিক বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণের উপর ভিত্তি করে গড়ে ওঠে, কিন্তু আধুনিক গবেষণা এবং মতবাদকে অনেকটাই সংশোধন করেছে। বর্তমান অধিকাংশ নৃতত্ত্ববিদের মত হলো বঙ্গভূমিতে নেগ্রিটো জনগোষ্ঠীর ব্যাপক উপস্থিতির প্রত্যক্ষ প্রমাণ নেই, তবে অতি প্রাচীনকালে সীমিত সংখ্যক শিকারী জনগোষ্ঠীর উপস্থিতি সম্পূর্ণ অস্বীকার করা যায় না। অর্থাৎ নেগ্রিটো তথ্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও আজকের বাঙালি জনগোষ্ঠীর প্রধান উৎস হিসাবে একে গ্রহণ করা যায় না। বরং গবেষকদের অধিকাংশ মনে করেন বঙ্গভূমির প্রথম বড় এবং স্থায়ী জনগোষ্ঠী ছিল অস্ট্রো এশীয় ভাষাভাষী অস্ট্রিক জনগোষ্ঠী, আর সেই জনগোষ্ঠীর হাত ধরেই শুরু হয় বাঙালি জাতির প্রকৃত ভিত্তি। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে দেখব, অর্থাৎ পার্ট 2-তে আমরা দেখব এই অস্ট্রিক বা নিষাদ ও দ্রাবিড় জনগোষ্ঠী কারা ছিল, আর বাঙালিদের উদ্ভবের ইতিহাসের দ্বিতীয় ভাগ। প্রত্যেকটা ভাগ দেখার জন্য অনুরোধ রইল। আশা করি প্রতিটা ভাগ দেখলে পরে একজন বাঙালি হিসাবে অথবা একজন ইতিহাস প্রেমী হিসাবে একটা জাতির উৎপত্তির ইতিহাস সম্পর্কে একদম পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর অবশ্যই বাঙালি হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অন্যকে দেখতে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন।